খোঁজ ছিলেন প্রায় 5.5 বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। মৃত ভেবে এসেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। ইলিয়াস আলী একটি কিংবদন্তির নাম। উনি শুধু আমাদের সিলেটের কিংবদন্তি নয়, উনি ছিলেন গোটা বাংলাদেশের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, সরকার পতন এবং আয়নাঘরের প্রকাশ পাওয়ার পর থেকেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং তিনি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন, এবং যদি তিনি বেঁচে থেকে থাকেন তাহলে কোথায় আছেন, নাকি তাকে ভারতের কোনো আয়নাঘরে রাখা হয়েছে, আওয়ামী সরকার ভারতের কাছে তাকে হস্তান্তর করেছিল, কি হয়েছিল তার সাথে, সে বিষয় নিয়ে জানার জন্য সাধারণ মানুষ অনেক বেশি আগ্রহী। এবং সিলেটের যে সমস্ত মানুষ তাকে ভালোবাসতেন, অর্থাৎ ইলিয়াস আলীকে ভালোবাসতেন, তারা ইলিয়াস আলীর খোঁজ চান। অনেকেই বলছেন এবং বিভিন্ন জায়গায় মিলাদ দিচ্ছেন তার নামে যে ইলিয়াস আলী এখনও জীবিত আছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন তিনি জীবিত আছেন, কোথাও ক্যান্টনমেন্টে বা কোথাও তাকে রাখা হয়েছে, তিনি এখন মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন এবং তার পরিবারও এ বিষয় নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এবার তাকে নিয়ে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য। দর্শক, জানাবো বিস্তারিত, সাথে থাকছে সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। মূল ভিডিও শুরু করব তার আগে ছোট করে একটা কথা বলতে চাই, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, প্রথমেই দেখে আসবো বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যেটা বলছেন জননেতা ইলিয়াস আলী, আপনারা সবাই জানেন জননেতা ইলিয়াস আলী শুধু একজন ইলিয়াস আলী না, উনি একটা প্রতিষ্ঠান। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত, সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। উনি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। উনি আমাদের নেত্রী, আমাদের বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুখে আমি শুনেছি উনি ইলিয়াস আলী সম্বন্ধে বলেছেন ইলিয়াস আলী একজন অসাধারণ সংগঠক ছিলেন। সুতরাং এই মানুষ কিন্তু একজন মানুষ না, উনি কিন্তু একজন সাধারণ নেতা না। এই নেতা নাম প্রতিটা মানুষের, সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আছে। উনি সিলেটের প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে আছে এবং প্রতিটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে ইলিয়াস আলী আবার কবে ফিরে আসবেন। আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে ওনার জন্য অপেক্ষা করতেছি। আমরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় তদবির করেছি, বিভিন্ন দাবি করেছি, মিছিল মিটিং করেছি। আমরা গত স্বৈরাচারী সরকারের কাছে অনেকবার বলেছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাই নাই। এই জন্য আমাদের একটাই দাবি, এখন সবচেয়ে প্রথম দাবি আমরা শুনেছি সেই স্বৈরাচারী সরকারের আয়নাঘর থেকে এই আজমি সহ আর 9 জন আয়নাঘর থেকে ফিরে এসেছেন। আমাদের আশা ছিল যে এর ভিতরে আমরা ইলিয়াস ভাইকেও আমরা ফিরে পাবো, কিন্তু যেহেতু এখনও ফিরে পাই নাই, এই জন্য আমরা একটাই দাবি এখন সারা দেশের মানুষের কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের ইলিয়াস ভাইকে ফিরে দেওয়ার পরে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি করতেছেন, একটা বিবৃতির মধ্যে আমাদেরকে জানান। আমরা এই অপেক্ষা শুনেন। এই যে সরকার, স্বৈরাচারী সরকারের পতনের পরে অনেক রিউমার চলতেছে, অনেক ফেসবুকে অনেক গুজব চড়ানো হচ্ছে এবং বিভিন্ন সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে বিভিন্ন জনের অপপ্রচার চলে, গুজব চড়ানো হয়। যে ফেসবুকে আপনি যা দেখেছেন এগুলা মোটেও সত্য নয়। আমরা নির্ভরযোগ্য সূত্রে আমরা চেষ্টা করতেছি, আমরা অথেন্টিক যাতে রিপোর্ট পাই। আমরা যতটুকু জেনেছি যে বরখাস্তকৃত সেনাবাহিনী অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসান, আমার যতদূর বিশ্বাস আমরা মনে করি এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছে জানতে চাওয়া হয়, হয়তো আমরা একটা ভালো অবস্থানে, উনি কোথায় আছেন আমরা জানতে পারবো। উনি যেখানেই থাকুক আমরা দোয়া করি মহান। দর্শক, শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় 5.5 বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। মৃত ভেবে এসেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন,
5 বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর। জানান, শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সেলুট, শ্রদ্ধা, সম্মান জানাই আমি। আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে। তো এখন এই সংগ্রামটা না হলে, ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। 2019 সালের 9 এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন, আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা। আমার বোন ছিল ঢাকায় অনেকবার। কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে, ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে, কিন্তু না, তারা নিশ্চিত হলো না সে আমি নই। এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি। তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো, এটা তো 2-3 বছর হয়ে গেল, হয়তো বা সে আর আসবে না, মেরে ফেলেছে। ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে। আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে, আমি জানতাম না বাবা মারা গেছে। আমার ছোট বোনকে যখন, আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে, সে একদম কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর। আমি বুঝলাম বাবা আর নাই। বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয়। ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কিভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না, এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায় তারা ছাড়ে না, তখন বুঝলাম নো, আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, তার তো আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরও 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি ছাড়া পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে গুম হয়েছেন আরো অনেকে, যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। মানুষ কান্নাকাটি করে ওখানে, কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো। কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে। নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। প্যান চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরদিন 6 আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে। তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী, এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা, যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয়, তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আমার দেশে এবং আন্তর্জাতিক আদালত।
শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।